তো সেই ক্লাসে আমরা মোটামুটি 3টা স্লাইড করছি আর কি, আসলে যদিও এক্সপেরিমেন্টে বা রিপোর্ট রাইটিং একটাই দিছি। আচ্ছা, এখন আর যেহেতু এক্সাম নেক্সট উইকে ইনশাল্লাহ নিব আর কি, আর কোনো এক্সপেরিমেন্ট দিতেছি না, আর একটা দিলে ভালো হতো, দিতে আসলে ভুলে গেছিলাম। তো আমরা টোটাল এক্সপেরিমেন্ট এখানে যদিও এক্সপেরিমেন্ট 2টার মতো করছি, কিন্তু স্লাইড ছিল 3টা। তো একটা এক্সপেরিমেন্ট ছিল মেনলি সবকিছু স্যান্ড কাস্টিং আর মোল্ডিং এর উপরই ছিল। যেহেতু এখানে এই ক্লাসটা আসলে কম ছিল, টোটাল আজকে মিলে হয়তো 3টা ক্লাস পাইলাম। তো 3টা স্লাইডই আমাদের আছে, আজকে হয়তো 4 নম্বর, যদিও 3টা স্লাইড আছে। তো 3টা স্লাইড আমরা পড়ানো শেষ করতে পারছিলাম। তো প্রথমটা ছিল স্যান্ড কাস্টিং নিয়ে। এই স্লাইডটা 3টা স্লাইডই দিয়ে দেওয়া হয়েছিল, তবে আপনারা একবার চেক করবেন যে আপনাদের কাছে স্লাইড গুলা আসলে পৌঁছেছে কিনা গুগল ক্লাসরুমে। কারণ আমি রিসেন্টলি গুগল ড্রাইভটা একটু ক্লিন করতে গেছি, তো তো দেখা গেছে অনেক ইম্পর্টেন্ট জিনিস আসলে মানে ক্লাসের সাথে ডিলিট করে দিয়েছি। তো সমস্যা হয়েছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট রাইটিং করতে দিছি, সেই রিপোর্ট রাইটিং এর সাথে যে ফাইলটা অ্যাটাচ ছিল, তো এত কিছু খেয়াল করে ডিলিট করে নিত। তো যখন ডিলিট করছি তো ড্রাইভ থেকে, তখন ওইখানে যে লিঙ্ক আপ করা ওইটাও ডিলিট হয়ে গেছে। মানে হলো রিপোর্ট রাইটিং এ যে কোশ্চেন অ্যাটাচ করে দিয়েছে ওটা নেই। তাহলে আপনারা এক কাজ করতে পারেন, যে যারা আসলে কয়েকজনই জমা দিছে, প্রায় অর্ধেক অর্ধেক জমা দেওয়া হয়ে গেছে, তো যারা জমা দিছে তাদের কাছে ওই স্লাইডটা একটু, যারা দেন নাই তারা একটু নিয়ে নেবেন, যারা বাকি আছে। কারণ আমার কাছে নাই, তো ডিলিট করে দিয়েছি এই জন্য। তো আমরা টোটাল 3টা স্লাইড করছি। তো যেহেতু আজকে কনফার্ম করা হয়েছে যে আমাদের সব মানে এক্সাম আসলে অনলাইনেই হবে, তো এটা যদি আপনারা জেনে থাকেন, তো জানলেনই যে সব অনলাইন হবে, তাহলে এক্সাম কুইজ থেকে শুরু করে বাকি এক্সাম যেটা আসলে সেশনাল না থিওরি, সেটাও অনলাইনে হবে। তো যেহেতু এই স্যান্ডকাস্ট হলো এই সেশনালটা অনলাইনে হবে কুইজটা, তো এখানে আমরা কি কি রাখার ট্রাই করব, আমরা 2টা মানে সাবসেক্টর রাখার ট্রাই করব, আর 30 মার্কের এক্সাম নিব। 60 মার্কে নিব না, 30 মার্কে নিব। তো 30 মার্কের এক্সাম আমরা টোটাল 3টা স্লাইড আছে। তো প্রত্যেক স্লাইড থেকে অ্যাটলিস্ট 10 মার্ক করে, প্রোডাকশন প্রসেসের কথা বলতেছি প্রথমটা, প্রত্যেক স্লাইড থেকে অ্যাটলিস্ট 10 করে আমরা কোশ্চেন, 10 মার্কের কোশ্চেন রাখার ট্রাই করব। আর কি এই কোশ্চেন গুলোর 2টা সাবসেক্টর হবে, সাবসেক্টর বলতে হবে একটা হলো এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ যেটা মাল্টিপল চয়েস থাকবে, এমন হইতে পারে একটার অ্যান্সার একটাই, আবার এরকম হইতে পারে একটার অ্যান্সার 2টাও থাকতে পারে, এরকম এমসিকিউ টাইপের হবে। অবশ্যই আমরা গুগল ফর্মে নিব আসলে। দেন আরেকটা সেক্টর থাকবে যেখানে আপনি আসলে শর্ট অ্যান্সার করবেন, ঠিক আছে, শর্ট অ্যান্সার, একদম মুখস্থ টুখস্থ কিছু লেখা লাগবে না, শর্ট অ্যান্সার করবেন। তো আমার এই শোনারবে আরেকটা এক্সাম নেওয়ার, অনলাইন এক্সাম নেওয়ার অভিজ্ঞতা হয়েছে। তো ওনারা বেশিরভাগই কি করেন, আপনারা যেহেতু এখন অনেক স্মার্ট, তো চ্যাট জিপিটি ইউজ করেন। তো মানে অ্যান্সার লেখার ক্ষেত্রে, অথবা এইখান থেকে কপি পেস্ট মেরে দেন। তো এটা মোটামুটি বোঝা যায়, ঠিক আছে, আপনি যেটাই করেন মানে নিজে থেকে লিখলে একটা ধাঁচ থাকে, আর আপনি যদি কপি পেস্ট করেন অথবা চ্যাট জিপিটি থেকে অ্যান্সার মারেন, সেটাও বোঝা যায়। কারণ এখানে অনলাইন এক্সামে অবশ্যই টাইম কম দেওয়া থাকে, যেন আপনি নিজের মাথা থেকে লিখতে টাইম কিন্তু কম লাগবে, কারণ আপনার নিজের মাথায় আছে, ধানাদাক লিখে বলছেন, টাইপ করছেন, শেষ। কিন্তু এক জায়গায় আপনি ওই ওই লিঙ্ক থেকে বা ওই ট্যাবটা থেকে সরলেন, দেন ওই আরেক জায়গায় গেলেন, ওইখানে গিয়ে খুঁজলেন, আচ্ছা কোথায় যেন অ্যান্সারটা ছিল, আচ্ছা এখানে অ্যান্সার, দেন আপনি টার্ম দিয়ে কপি মারলেন, পেস্ট মারলেন, টাইম বেশি লাগবে। তখন আপনি অনেক নার্ভাসের মধ্যে থাকবেন, কোথা থেকে কোথায় কপি করছেন নিজে অনেক সময় মাথা থাকে না, কাটতে মনে থাকে না। তো চ্যাট জিপিটি থেকে কপি মারলে অনেক সময় বাকি আউটসাইড জিনিসপত্র চলে আসে, তো মোটামুটি বোঝা যায়, তাছাড়া লেখার ধরন দেখেও বোঝা যায়। তো এটা আপনারা করবেন না, আশা করি ট্রাই করবেন না করার, ঠিক আছে, দুর্নীতি যত কম করা যায় অ্যাটলিস্ট, না করলে অনেক ভালো। আর কথা হলো যে বাকি এই হলো আমার কোশ্চেনের সামারি, যে 30-এই হবে, 10-10-10 থাকবে, 3টা স্লাইড, মোল্ডিং আছে, প্যাটার্ন আছে, আর এক্সপেরিমেন্ট 1 আছে। তো এটার প্যাটার্ন এরকম হবে যে এমসিকিউ আর শর্ট অ্যান্সার হবে। তো ফার্স্টে দিয়ে আপনারা যে জিনিসগুলা গুরুত্ব দিবেন, যে আমরা যখন ক্যাস্টিং দিছি এই স্লাইডের এইখানে ইন্ট্রোডাকশন প্রসেস, এই পার্টটা আসলে দেখা লাগবে না। আপনাদের এই স্লাইডটা এক্সপেরিমেন্ট 1 স্লাইডের ক্যাস্টিং ডিফেক্টটা ইম্পর্টেন্ট, মানে এখান থেকে শুরু, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস শুরু। এই স্লাইড থেকে আমরা ক্যাস্টিং ডিফেক্টটাই পড়ছি মেনলি, ঠিক আছে, এক্সপেরিমেন্ট 1 স্লাইড থেকে
ক্যাস্টিং ডিফেক্টটা পড়ছি, এখান থেকে আমার মেইন পড়াটা শুরু। ঠিক আছে, এক্সপেরিমেন্ট 1 যে স্লাইডটা আছে সেখান থেকে। এখান থেকে আপনি কি কি আসলে আমরা ক্যাস্টিং ডিফেক্ট দেখছি সেগুলোর নাম একটু জেনে রাখা, তারপর আসলে কোন এই যে এই ছবিটা কোন ক্যাস্টিং ডিফেক্টের সাথে ছিল সেটা একটু জেনে রাখা, তারপর প্রত্যেকটার জন্য কয়েকটা কজের নাম দেওয়া ছিল সেগুলো একটু জেনে রাখা। ঠিক আছে, এগুলো জাস্ট দেখবেন যে ক্যাস্টিং ডিফেক্টের নাম কি কি, তাহলে এই স্লাইডের জন্য মেইন পড়া হবে এখান থেকে শুরু, বাকি এগুলো দরকার নেই। ঠিক আছে, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো দরকার নেই। এটা হলো এক্সপেরিমেন্ট 1। তারপরে সে মোল্ডিং এর স্লাইড। মোল্ডিং এর স্লাইডের বেশিরভাগই আসলে আমার ইয়ে দেওয়া আছে, মানে হলো ছবি দেওয়া আছে। তো ছবির ক্ষেত্রে কোন ছবি আসলে ইনস্ট্রুমেন্টের নাম কি এই জিনিসটা জানা। ঠিক আছে, দেন হলো আমরা আরো কিছু কথা বলছিলাম যে এই যে রাইজার স্ক্রু এগুলা কেন লাগে, বা কোন আসলে কোনটা দিয়ে কোনজন মানে কোন টুল দিয়ে আসলে কি করে, ভেন্টওয়ার দিয়ে কি করে, এইসব জিনিস বলছিলাম। আর এই ছবিটা একটু মাথায় রাখেন যে কোনটা আসলে কি নাম। তো এখানে এই স্লাইডটা বেশিরভাগ ক্ষেত্রে ছবির উপর ডিপেন্ডেন্ট। তো ছবির ক্ষেত্রে আপনি ভালোভাবে খেয়ালটা রাখেন কোন টুলের কি নাম আর কোন টুলটা কি কাজে লাগে। ঠিক আছে, দেন এখানে কিছু স্যান্ডের নাম দেওয়া আছে, আমরা প্রত্যেকটা স্যান্ডের কথা বলছি কখন কোন স্যান্ড দেওয়া লাগবে। তো সেই স্যান্ডগুলোর জিনিসগুলো অবশ্যই মাথায় রাখেন, মনে না থাকলে গুগল থেকে দেখে নেবেন, বাট যেন জিনিসটা মাথায় থাকে কোন স্যান্ড কোথায় লাগতেছে। আর হলো একটা স্যান্ডের জাস্ট গ্রিন স্যান্ড যেটা বলে সেটার কম্পোনেন্ট বেসিক কম্পোনেন্ট গুলো দেওয়া আছে, সেগুলো একটু মাথায় রেখে। এই হলো অবস্থা মোল্ডিং স্লাইডের জন্য। তারপর ছিল প্যাটার্ন অ্যালাউন্স স্লাইডটা ছিল। এই স্লাইডে আমার আসলে কি কি ম্যাটেরিয়াল দিয়ে প্যাটার্ন তৈরি এগুলো দেওয়া আছে, এগুলো মাথায় রাখেন। এখন কোনটার জন্য কি সুবিধা সেগুলো হয়তো কিছু চাইতে পারি এক লাইনের জন্য এরকম। তারপর কি কি টাইপের প্যাটার্ন আছে, কোনটা অ্যাডভান্টেজ আসলে কি কি জন্য এটা ইউজ করে। সো এগুলো এখানে একটু লেখা আছে, অ্যাডভান্টেজ গুলো লেখা আছে, সেগুলো আপনার মাথায় রাখলেই চলবে। আর কোন প্যাটার্ন দেখতে কেমন, এটা যে সিঙ্গেল পিস প্যাটার্ন আপনি যে দেখে বলতে পারেন এটা যে আসলে স্প্লিট প্যাটার্ন, আর এটা হলো ম্যাশ প্লেট, আর এটা হলো কোপ অ্যান্ড র্যাক, এগুলো যেন আপনার মাথায় থাকে। আর কেন ইউজ করতেছি লুজ পিস, কেন ইউজ করতেছি, এটা না ইউজ করে এসো অন্যটা ইউজ করলে কি হতো, গেটেড প্যাটার্ন আসলে কেন ইউজ করতেছি, মানে অ্যাডভান্টেজ গুলো এগুলো যেন আপনার মাথায় থাকে। ঠিক আছে, দেন তারপরে পার্টটা হলো অ্যালাউন্সের, কোন অ্যালাউন্স কেন দেওয়া হয়েছে, কোনটা আসলে পজিটিভ কোনটা নেগেটিভ অ্যালাউন্স, এগুলো বলে আসছিলাম। তো এগুলো যেন আপনার মাথায় থাকে। ঠিক আছে, তো এই হলো আমার মানে প্রোডাকশন প্রসেসের যে সেশনাল, সেই সেশনালের জন্য আমার কি কি টাইপের কোশ্চেন হতে পারে, কি কি টাইপের জিনিস থাকতে পারে। এই পর্যন্ত কারো কোনো জানার মানে প্রশ্ন আছে কিনা? আর স্পেসিফিকলি কি কি পড়া লাগবে স্যার যদি একটু বলে দিতেন তাহলে একটু ভালো হতো স্যার। স্পেসিফিক মানে বুঝি না, আরেকবার একটু স্পেসিফিকলি বলে দেবো, মানে বুঝি না। মানে স্যার কোন কোনগুলো পড়লে স্যার একটু ভালো, আমাদের তো সময় শর্ট তো স্যার, এই জন্য যদি একটু মানে কোন কোনগুলো পড়লে মানে আসতে পারে এই ধরনের যদি একটু বলে দিতেন স্যার, এই জন্য স্যার একটু ভালো হতো। হ্যাঁ, আমি তখন সেটাই বললাম যে ধরেন এক্সপেরিয়েন্স 1 এর এগুলা পড়ার দরকার নেই, এখান থেকে পড়বেন। আর এখানে লাইনগুলো ছোট আছে, তো ফার্স্টে বলছি যে এই ডিফেক্ট গুলা মানে কোন ছবি আসলে কোন ডিফেক্টের সেগুলা পড়বেন, সেগুলা দেখবেন যেন মাথায় থাকে ছবির নাম কোন ডিফেক্টের। তারপর ডিফেক্টের কজ কি কারণ, এই লাইনগুলো যেন মাথায় থাকে এর আসলে কি কারণ ছিল, কজ গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ হলো কজ গুলো ইম্পর্টেন্ট শেষ। আর কোন ছবি আসলে কোন ধরনের ডিফেক্ট হয়েছে এখানে লেখা আছে, সেগুলো মাথায় রাখবেন। এটা হলো ছবি আর এই স্লাইডের কজ গুলো ইম্পর্টেন্ট। এন্ড মোল্ডিং স্লাইডে বলছি কোন ছবি আসলে কোন টুলের নাম সেগুলা মাথায় রাখতে, আর এই টুলটা কি কারণে ইউজ করছি, মানে এসে কোথায় ইউজ হয়েছে কেন ইউজ হয়েছে সেটা মাথায় রাখ। আর হলো এখানে বলছি এই ছবিটা আসলে কোনটা দিয়ে কি বুঝায় এটা যেন মাথায় থাকে। আর এই যে স্যান গুলো ছিল কোন স্যান কখন ইউজ করে একটু বলছি। ঠিক আছে,
দেন প্যাটার্ন অ্যালাউন্সের ক্ষেত্রে কি বললাম, ছবিগুলা কোন ছবি আসলে কোন প্যাটার্ন বোঝায় সেটা যেন থাকে। আর এই প্যাটার্ন কেন ইউজ করতেছি এইখানে ভিতরে লেখা আছে, এই যে দেখেন সিঙ্গেল পিস প্যাটার্ন ইজ ইউজ ফর লার্জ কাস্টিং অফ সিম্পল শেপ। এই লাইনটাই যদি আমি চাই যে সিঙ্গেল পিস প্যাটার্ন জেনারেলি ইউজ কেন করে বা কখন করে, তো এই যে এই লাইনটাই মেনলি তার ফোকাস দিচ্ছে বা অ্যান্সার দিতেছে আর কি। তো এই টাইপের লাইন প্রত্যেকটাতেই দেখবেন আছে, মোটামুটি সবগুলার অ্যাডভান্টেজ হিসেবে লেখা আছে, নাহলে কেন ইউজ করে এই প্যাটার্নটা সব লেখা আছে এখানে ভিতরে ভিতরে লেখা আছে। তো সেইগুলা সেই লাইনগুলা আপনার মাথায় থাকবে, আর এই যে ছবি দেখায় যেন আপনার মনে পড়ে আচ্ছা এটা সেই প্যাটার্ন। ঠিক আছে, অ্যালাউন্সের ক্ষেত্রেও সেম কথা, অ্যালাউন্স গুলা কেন দিতেছি আর সেইগুলার লাইনগুলো এখানে একটু খুঁজে খুঁজে দেখবেন, রিডিং করলে হবে, মুখস্থ করা লাগবে না একদম এইখান থেকে শুরু করে এই ওয়ার্ড পর্যন্ত মুখস্থ করি কোনো দরকার নেই। আমার দরকার অ্যাডভান্টেজ আর কেন ইউজ করতেছি এই দুইটা জিনিস জানা, যে আমি জানি কিনা এটা কেন দিছি সেটা ভিতরেই লেখা আছে কেন দেই। ঠিক আছে, আর অ্যাডভান্টেজ কি দেওয়ার, এটার অ্যাডভান্টেজের থেকে এটা কেন দিছি সেটা ইম্পর্টেন্ট, যে কেন দিতেছি এগুলা এই অ্যালাউন্স গুলো। তো আর এই ছবি দিয়ে আসলে কোন অ্যালাউন্স বোঝাচ্ছে সেটা যেন আপনার মাথায় ঢুকে। এটুকুই হলো আমার প্রোডাকশন প্রসেসের জন্য কোশ্চেনের স্পেসিফিক অ্যান্সার, তাই স্পেসিফিকই বলে দিচ্ছি যে কি টাইপের কি। এখন কারো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, এরপরে আসি হলো আমার আরেকটা যেহেতু আছে আরেকটা স্লাইড, তো এগুলা এখন বাদ দিই, দরকার নাই। আচ্ছা, এইখানে আমরা টোটাল 4টা করছি আসলে, মানে প্রথমে যেটা করছি সেটা আনসার্টিনিটি নিয়ে, এটা অনেক কিছু দেখছি শিখছি। তো এইখানে এত কিছু রিডিং করা আসলে কোনো দরকার নাই। প্রথম কথা হলো এইখানে একটা ম্যাথ আমি অ্যাজ এ অ্যাসাইনমেন্ট অ্যাজ এ ল্যাব রিপোর্ট করতে দিছিলাম। ঠিক আছে, যারা করছেন তারা বুঝে শুনে করছেন, বা এই যে এখানে যে মেইন বেসিক ফর্মুলা যেটা প্রয়োজন সেগুলা যেটা লাগছে সেইটার সাথে রিলেটেডই একটা আমরা রিপোর্ট করতে দিছিলাম। তো এইটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে, ঠিক আছে। এটা হলো আনসার্টিনিটি নিয়ে যে ম্যাথ ছিল, এটা আপনাদের রিপোর্ট করতে দিয়েছি, কয়েকজন হয়তো করে ফেলছেন জমা দিয়েছেন। তো এইটা প্র্যাকটিস করে, এইটার ভিতর থেকে কিছুই তেমন পড়া লাগবে না, বাট আপনার জন্য ম্যাথটা যেভাবে করছে সেটা যেন বুঝেন। এটা হলো ফার্স্ট। দেন আসে হলো বাকি এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 2 এর ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা ছিল, যদি আমরা আসলে ফর্মুলাতে যাই, একটু ওয়েট করি। আচ্ছা, সো আমরা এক্সপেরিমেন্ট 2 করছিলাম। তো এক্সপেরিমেন্ট 2 তে আমার ফর্মুলাগুলো দেয়া ছিল, এই ফর্মুলা ইউজ করে এই ফর্মুলা দিয়ে যেন আপনি ডাব্লিউ ডি এগুলো যদি দেওয়া থাকে এন্ড আপনি জানেন যে বড় ডি বলতে কি বোঝায়, ছোট ডি দিয়ে আসলে কি বোঝায়, এই কয়টা যেন আপনি জানেন। ঠিক আছে, আমি নাম বলে দিলাম, আমি হয়তো ডি ইজ ইকুয়াল টু এত এটা ডাইরেক্ট বলে দেওয়া থাকবে না, আপনাদের সুবিধার জন্য এইখানে বলে দেওয়া ছিল ডাইরেক্ট। ঠিক আছে, যে ডি টু ডি ওয়ান এত, তারপর টি এর ক্ষেত্রে এত, ডাইরেক্ট বলে দেওয়া ছিল ডি এত এইচ এত। তো ফর্মুলাগুলোর ক্ষেত্রে কোনটা আসলে কি নাম দিছি সেটা যেন আপনার একটু মাথা থাকে, যে ছোট ডি আসলে এই যে ভিতরে যে ওয়্যার ইউজ করতেছি বা তার, সেই তার চিকন তারের ডায়ামিটার হলো ছোট ডি। বড় ডি হলো এই যে স্প্লাইন, এই স্প্লাইনটার আসলে ডায়ামিটার হলো বড় ডি। এগুলো এখানে লেখা আছে, জাস্ট একবার রিডিং করে ফর্মুলাটার কোনটার নাম কি এটা জানা ইম্পর্টেন্ট, রিডিং করে মুখস্থ করা লাগবে না। ডাব্লিউ দিয়ে কি বোঝায়, ডি দিয়ে এটার নাম কি সেটা ইম্পর্টেন্ট, সেটা ভিতরে লেখাই আছে। ঠিক আছে, বাট এই ছবি দেখলেই বুঝে যাবেন আসলে কি বোঝাচ্ছে। এটা হলো একটা, এখানে কিছুই লাগবে না, এটা আপনাদের অ্যাজ এ অ্যাসাইনমেন্ট দিছিলাম, এটা কিছুই লাগবে না এখানে, এসব ডিফারেন্সিয়েশন পার্ট কিছুই থাকবে না। মেনলি ফর্মুলা দিয়ে আপনি ভ্যালু বের করতে পারেন, এটাই ইম্পর্টেন্ট। ফর্মুলা কোনটা দিয়ে কি বোঝায় সব এখানে লেখা আছে, জাস্ট আপনার ভ্যালুগুলা নাই, যে ভ্যালুগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর কোশ্চেনও ঠিক তেমনি ভ্যালু দেওয়া থাকবে, আপনি জাস্ট ফর্মুলায় ভ্যালু বসাতে পারেন, বুঝেন যে আসলে আমি কি করতেছি।
কি বের করতেছি আর কি দেওয়া আছে কিভাবে করছি এটা যেন আপনার বুঝেন, এর জন্য এইটা দিয়ে কোনটা কি বুঝে এটা ইম্পর্টেন্ট। সো ফর্মুলা গুলা লাগবে, আর ফর্মুলা দিয়ে কোনটা দিয়ে আসলে কি বুঝে সেই জিনিসটা লাগবে, সেখানে লেখা আছে, আপনি জাস্ট একবার চোখ বুলায় যাবেন, আচ্ছা কোনটা দিয়ে কি বুঝে। এই গেল 3 নাম্বার, আমরা আসলে করি নাই, দরকার নাই। তারপর আমরা 4 নাম্বার করছি, তো 4 নাম্বারও সেম কথা, আমাদের ফর্মুলা গুলা জানা লাগবে। এখানে যে ফর্মুলা গেছে সেগুলা জানা লাগবে। এই টু বল মেথড আমরা করি নাই, তো টু বল মেথড কোনো দরকার নাই। আপনাদের যে স্লাইড গুলো আসলে দিয়ে দিছি, মানে যেগুলো এই যে কাটাকাটি করতেছি এগুলো নাই সেগুলো নাই, সেগুলো সহই আপনাদের স্লাইড দিয়ে দিছি। তো স্লাইড থেকে আমার মেন কথা হলো যেসব ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা সেগুলো জাস্ট মাথায় রাখবেন, আর কোনটা দিয়ে কি বোঝায় আপনাকে যদি ভ্যালু দিয়ে দেয় আপনি যেন ম্যাথটা করতে পারেন, ঠিক আছে। আর দেন 5 নাম্বার করছিলাম, তো এটা নিয়ে আমার 4টা শেষ হয়। তো কোনটা দিয়ে কি বোঝায় এটা যেন আপনার মাথায় থাকে। কিন্তু এই যে ডিফারেন্সিয়েশন রিলেটেড যা যা আছে এগুলো কোনো প্রয়োজন নাই, এটা তো কোনো দরকার নেই। ডিফারেন্সিয়েশন রিলেটেড যা যা ছিল খালি মেইন ফর্মুলা, ডিফারেন্সিয়েশন দরকার নাই। এরকম যদি দেখেন ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড এগুলো বাদ দিবেন, খালি মেইন ফর্মুলা গুলো লাগবে। কোনো রিডিং মুখস্থ কিছু করা লাগবে না, মেইন ফর্মুলা গুলা আপনি যেন ব্যবহার করতে পারেন। জাস্ট একবার রিডিং গো থ্রু দিবেন, আচ্ছা জিনিসটা আসলে কিভাবে করছে, এক্সপেরিমেন্টটা কিভাবে করছে, এই জিনিসটা যেন আপনার জাস্ট মাথায় থাকে। আর কি করছে, রিং গেজ দিয়ে আনইকুয়াল বল দিয়ে আমি আসলে কি করছি, এই যে টেপার জিনিসটা এটা আসলে কতটুকু চাপা তার অ্যাঙ্গেল বের করছি, থিটাটা বের করার ট্রাই করছি, এটা যেন আপনি জানেন বা মাথায় থাকে। এটা রিডিং করবেন জাস্ট একবার, তাহলেই হবে। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? আর কিছু নাই? স্যার আমার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার এই যে 5 নাম্বার এক্সপেরিমেন্টের যে এইচটা আছে স্যার, বড় এইচটা স্যার, এই হ্যাঁ, এইচটা স্যার আমাদের এক্সপেরিমেন্টের ভিতরে যে ভ্যালু গুলা দিয়েছেন স্যার, সেই বড় এইচ এর স্যার ভ্যালুটা দেয়া নাই স্যার। একটু যদি কাইন্ডলি স্যার মানে আমরা দেন, এবং এটা কি স্যার আমরা, আমি স্যার সেটাও বুঝতে পারতেছি না, যদি একটু কাইন্ডলি দেখেন স্যার একটু ভালো হয় স্যার। 5-2 না, একবার একটু চেক করে দেন। 5-2, 5-2, তাই তো? 5-2 কি কি লাগবে? এইচ, আচ্ছা 5-2 দুইটা পার্ট দিছি, একটা হলো এইটা আর একটা হলো এইটা। তো 5-2 আমার এই ছোট এইচ গুলা দেওয়া আছে, বড় ডি দেওয়া আছে, তারপরে কিছু লাগবে না। 5-2 আর একবার চেক করি। সো আনইকুয়াল বল দিয়ে এটা হলো মেইন ভ্যালু, ঠিক আছে, ডিএইচ। এখানে ছোট ডি সব, এখানে কোনো বড় এইচ নাই, তো আমার এইখানে এইগুলা দিয়ে চলে যাবে, কাজ হয়ে যাবে, কোনো এইচ নেই থিটা বের করার জন্য। এরপরে চেক করি আরেকবার, D1 D2 বড় D1 D2 বের করা যাবে, সমস্যা। আমি যদি এখান থেকে থিটা পেয়ে যাই, থিটা পেয়ে গেছি, D1 D2 দেওয়া আছে, তো বড় D1 বড় D2 পেয়ে যাব, এটা প্রবলেম নাই। এরপর আসি হলো এখানে ডিএল ডিএস পেয়ে যাব। ডিএল ডিএস বলতে আসলে এই মাথা থেকে এই মাথার দূরত্ব বোঝাচ্ছে, আর ডিএস বলতে এই মাথা থেকে এই মাথার দূরত্ব বোঝাচ্ছে, সেখানেও বড় এইচ লাগে নাই, তবে এইখানে এসে বড় এইচটা লাগা শুরু করছে। এই যে ডিএস বের করার জন্য বড় এইচ লাগতেছে, আর কিছু আছে, আর এল এখানে কোনো এল, আচ্ছা আচ্ছা। এবং এখন প্লাস স্যার এক নাম্বারেও স্যার, এক নাম্বারেও স্যার ছোট এইচ ওয়ান এইচ টু, আমি পরে ওই 2 নাম্বারের যে এইচ টু আর এইচ ওয়ান এর ভ্যালু দিচ্ছেন ওইটাই এক নাম্বারে ইউজ করে স্যার করা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে 5-2 এর জন্যই, যেহেতু 5-3 আমরা বাদ দিয়েছিলাম, একবার চেক করি। আচ্ছা এটা 5-3 এর এইচ এর, ঠিক আছে, বড় এইচ। তাহলে একটা জিনিস চেক করি,
তাহলে 5-এর যেটা ধরেন বড় এইচ, এই যে 5-এর 2 যেটা, সেটা হলো এটার একদম মাথা এখান থেকে শুরু করে এটুকের ডিস্টেন্স, ঠিক আছে? এটা হলো বড় এইচ। এখন এটা যদি বড় এইচ হয়, একটা জিনিস চেক করি, বড় এইচটা আসলে মানে কোন কোন ভ্যালু লাগবে বড় এইচটা বের করতে। ধরেন বড় এইচ বের করতে আমার এই যে যদি চেক করি কোনটা কোনটা লাগবে, এই H2 লাগবে, H1 লাগবে। বড় এইচটা হলো এই যে এটার মাথা থেকে এটা একদম দিন শেষে যেটা আছে সেটার ডিস্টেন্স। তো সেটা ডিস্টেন্স যদি হয়, আমার তো প্রথমে H1 H2 লাগবেই। H1 H2 এই দুইটা লাগলো। আচ্ছা, দেন আসলে এইখান থেকে এটুকের ডিস্টেন্স লাগবে। এখান থেকে এটা রেডিয়াস গেল, ডায়ামিটারের ক্ষেত্রে আচ্ছা এটা ডাইরেক্ট দেয়া নাই। আচ্ছা, যেটা দেয়া নাই সেটা হয়তো আপনার করা লাগবে না, এর ডিএস এর জন্য লাগে, তো এটা বের করা লাগবে না, বড় এসটা হয়তো দেয়া ছিল না। ঠিক আছে, আরেকটা বললেন 5-এর 1। 5-এর 1 কি মেথড নাও না, এটা তো 5 না, এটা 4। আচ্ছা, তো 5-এর 1-এ বললেন হলো H1 H2 নাই, তাই তো? আচ্ছা, ভ্যালুটা হ্যাঁ আমি 2 এর থেকে ধরে নিয়েছি স্যার, 2 এর থেকে ধরে নিয়েছি, বাট 1 এর এখানে ভ্যালুটা স্যার H1 H2 ভ্যালুটা দেয়া নাই। আচ্ছা ঠিক আছে। তো এইখানে আমরা যে এক্সপেরিমেন্ট করার সময় আমরা বলে নিয়েছিলাম বা বলার কথা যে এই H1টা আসলে আমাদের জন্য 0 ছিল, আমরা যে ভ্যালুটা নিয়েছি এখানে যেভাবে সাজাইছে সেভাবে আসলে আমরা সাজাইনি। আমরা নিচে এখানে যে একটা ডিস্ক দিছে না, এই ডিস্কটা আসলে দেইনি, এটা সরাই ফেলছি না, ঠিক আছে? তো যদি সরাই ফেলি তাহলে H1 এর আসলে ভ্যালু 0। তো এইটা যদি 0 হয়, তা বাকি থাকে H2। এই H2 এর ভ্যালুটা হলো এই যে H, এইটা ইউজ করা লাগবে না। আমরা যখন মানে পড়াইছিলাম সে সময় হলো যে একবার সেটআপ যখন মাপছি তখন এটা নিচে রেখে মাপছি, এটা অন্য কিছুর উপর উঠায় রেখে মাপি না, যদিও এখানে সেটআপটা এরকম দেওয়া। তো আমরা যখন আমাদের রিয়েল লাইফে যখন মাপছি তখন এটা নিচে কিছু ছিল না, এই জন্য H1টা ছিল 0 আর H2 হলো এই যে এই নর্মাল এইটা যে হাইট অফ স্লিপ। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে এখন বাবা? আচ্ছা, তো আর যদি কোনো কোশ্চেন না থাকে, এই হলো মানে কোশ্চেন নিয়ে ডিসকাশন। তো আমরা স্যার টোটাল স্লাইড আমাদের কয়টা? 5 স্লাইড থেকে কত মার্কস করে বললেন? আচ্ছা ঠিক আছে, তো এইখানে হলো আমার টোটাল স্লাইড হলো 4টা আছে। তো 4টার মধ্যে আসলে 4টা লাগবে না, আমরা ফার্স্ট স্লাইডটা লাগতেছে না। তো এখানে আমরা 30 মার্কের কোশ্চেন হবে, যেহেতু এবার আমরা আসলে 4টা এক্সপেরিমেন্ট করছি। ফার্স্ট এক্সপেরিমেন্টে আসলে আমরা 30 মার্ক, তো তাহলে এরকম করা যায়, ফার্স্টে তো 3টা দশে 30 দিছিলাম, এবার কত দেওয়া যায়, 7, 2টা 8 দেওয়া যায়, বাকি 2জন 7 করে দেওয়া যায়, 14, 16, 30 হবে, এরকম দিব, ঠিক আছে? মার্কস ডিস্ট্রিবিউশন এরকম। তো দেখেন 5 নাম্বারটা হলো এখানে একটু ফর্মুলা টর্মুলা একটু ঝামেলা আছে, তো 5 নাম্বারটা আসলে কম রাখার ট্রাই করব, আরো কমাই দিতে পারি, তখন এই 3জনকে হয়তো বাড়াই দেবো, ঠিক আছে? এই 3জন বেশি থাকবে। তো এইখানে ক্ষেত্রে এই চিত্র আসলে কোনো কাজ নাই, এখানে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে, ঠিক আছে? সবই হয়তো আমার ম্যাথ করতে হতে পারে, যে এখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে, আপনার সেই অনুযায়ী ফর্মুলায় বসে রেজাল্ট বের করবে, একটা এরকমই। এখানে কোনো এইটা আর কোনো পার্ট নাই, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমার ম্যাথ এবং তার রেজাল্ট বের করতে হবে। একটু বুঝে গেছে? এখানে আর বেশি কিছু বলার নাই, কারণ এখানে এত কিছু গোজামিল নাই। সো আমার 4টা পার্ট আছে, তার মধ্যে একটা স্লাইড আসলে দরকার পড়তেছে না, এই যে স্লাইড অনেক লেখা, এটা আমি বলছি যে এটা লাগবে না। আমার এই স্লাইড থেকে এই যে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা ভালোভাবে বুঝে করবেন, তাহলেই হবে। সো বাকি থাকে 3টা স্লাইড,
যে 3টা স্লাইড আসলে দিয়ে দিছি, যেটা একটু রিডিং করতে হবে। যে আমার 2, 5, 4 এই 3টা এক্সপেরিমেন্ট করছি এই স্লাইড থেকে। এই প্রত্যেকটারই স্লাইড আলাদাভাবে দিয়ে দিছি, তো সেগুলো একটু রিডিং করে নেবেন যে কোন ফর্মুলা দিয়ে কি বোঝায় আর কোন এক্সপেরিমেন্টে কি কি ইউজ করছি। ধরেন আমি বললাম স্লিপ গেজ কেন ইউজ করে, যদি ম্যাথের বাইরে যেতে চাই, তো স্লিপ গেজ তো আমি জানি আসলে ডিস্টেন্স মাপার জন্য ইউজ করে, কারণ স্লিপ গেজের আমার এই যে বারগুলা থাকে সেগুলা কনস্ট্যান্ট ভ্যালু থাকে ওটার মধ্যে। তো এই জিনিসগুলা যে বলগুলা, মানে আমার কথা হলো যেসব কথা বলছি যে এটা কেন ইউজ করতেছি সেগুলো যেন মাথায় থাকে, আর মেইনলি ফোকাস করবেন এখানের ম্যাথ গুলাই। জাস্ট একবার রিডিং করে যাবেন, এই রিডিং থেকে যদি কিছু বলি তাই দেবো, মুখস্থ করার কোনো দরকার নেই, আর ম্যাথ গুলাতে ফোকাস করবেন। আর কোশ্চেন? স্যার এই যে আমাদের তো ফাইনাল কুইজ যেটা সেটা 60 মার্কের হবে না? সেটা 30 মার্কের নেবো, 60-এ কনভার্ট করে ফেলবো। আচ্ছা আচ্ছা। আর দুইটার জন্যই 30 মিনিট, 30 মিনিটের বেশি হবে না, 30 মার্ক 30 মিনিট। আর 30-এর কমও রাখতে পারে, আমি অবশ্যই জানাই দেবো, আগেই জানাই দেবো, আপনাদের একটা ছোট ব্রিফ দিয়ে দেবো, গুগল ক্লাসরুমে লিখে দিয়ে দেবো, যে এক্সামের আগে দিয়ে দিব যে কয় মিনিট কি থাকতেছে। তবে 30 মার্ক এটা কনফার্ম, টাইম নিয়ে একটু কনফার্ম না, কারণ 30 মার্কের জন্য 30 মিনিট যদি অফলাইন দিতেন তাহলে ঠিক ছিল, অনলাইনে একটু বেশি টাইম। ঠিক আছে, কারণ যে ফর্মুলায় আপনার কিছু লেখা লাগতেছে না, আপনি ডাইরেক্ট অ্যান্সার লিখতেছেন খালি, তারপর জাস্ট টিক চিহ্ন দিয়েছেন ক্লিক মেরে, তো এটা খুবই বেশি টাইম, 30 মিনিট আসলে 30 মার্কের জন্য। তো আমি একটু স্যার চিন্তা করে তারপর এরপর জানাই। আমাদের তো সাবমিট করতে হবে, এটার জন্য তো হ্যাঁ, এক্সট্রা এটার জন্য টাইম। আলাদা টাইম থাকে, হ্যাঁ এটা আলাদা টাইম। জি স্যার। আচ্ছা, এরপর কারো কোশ্চেন আছে? স্যার আপনি কি অনলাইনে অ্যান্সার শিট দিয়ে দিবেন? হ্যাঁ, মানে অনলাইনে, হ্যাঁ গুগল ফর্মে নিব, তো ওইখানে সব ক্লিক করবেন, ওইখানে অ্যান্সার লিখবেন, দেন সাবমিট করবেন, শেষ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আপনারা কি করেন, আমার স্যার যেহেতু জাস্ট নাম, লাস্ট বলেন। যেটা বললেন মানে এটা জাস্ট আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য, মানে আমাদের খাতা কলম নিয়ে ফাইনাল কুইজ দিতে হচ্ছে না, মানে আপনি সবকিছু ফর্ম করে দিবেন, হ্যাঁ ওইখানে আমাদের আনসার করতে হবে। হ্যাঁ, ওইখানে অ্যান্সার করবেন, ওইখানেই দিয়ে দিবেন। ঠিক আছে, আপাতত জি স্যার। সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত এটা, ঠিক আছে। আর জি যদি স্যার। না লাগে অবশ্যই আরো 1-2 দিন আগে বলে দিব যে হ্যাঁ খাতা কলম নিয়ে বসেন, আপনি লিখে জমা দিন, মানে ছবি তুলে দিন। লেখাটাই ভালো হয় স্যার, কারণ ওই যে ক্লিক করে ওটা একটু ঝামেলা হইতে পারে স্যার আমাদের জন্য। হ্যাঁ, এই ঝামেলাটা আমরা আমি আগের বার পড়ছি ঝামেলায়, যে অনেকের লিংকে ঢুকে না, তারপর অনেকে লিংকে ঢুকতে গিয়ে গুগল অ্যাকাউন্ট থেকে বের করে দিছে, এখন গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছে, এরকম অনেক সমস্যাই হয়। আমি দেখি হয়তো লেখাই তাহলে নিব, যেন ছবি তুলে দিতে পারেন। ঠিক আছে, লেখাই ভালো জি হয় স্যার, ওটা ভালো হয় স্যার। জি স্যার, লেখাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লেখার মধ্যেই রাখলাম। স্যার আগামী শনিবারে মনে হয় পরীক্ষা নাকি আশা করা যায়? জি জি, আগামী শনিবারই এক্সাম নিবে, যেহেতু এর পরের শনিবার ছাড়া তো আর টাইম নেই, আগামী শনিবারই ইনশাআল্লাহ। আচ্ছা, আমার নামাজ শুরু হয়ে গেছে, শেষ হয়ে যেতে পারে। তো এখন আপনারা কি করেন, আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো আসলে আপনারা এই যে গুগল ক্লাসরুমে যেখানে লিংক দিছি না, তার কমেন্ট বক্সে গিয়ে লাস্টের 4টা ডিজিট খালি লিখে চলে যাবেন। ঠিক আছে, তাহলে এখানে লাস্টের 4টা ডিজিট লিখবেন আর দেন লিভ নিন। রোল কল করবো না, কারণ টাইম আসলে নাই। স্যার এইখানেই চ্যাটে লাস্ট লিখতে বলে দিলেন, কিন্তু ওইখানে তো আমার এই যে ইন কল মেসেজে চ্যাট ইজ অন অ্যাভেলেবল এট দিস
টাইম দেখাচ্ছে, আমি তো সাবমিট করতে পারতেছি না। এটা না গুগল ক্লাসরুমে। আরে ও, গুগল আচ্ছা আচ্ছা, ক্লাসরুমে ঠিক যাও, আছে। কথা গুগল ওর কাছে ক্লাসরুমে শোনো। ঠিক আছে। এখানে অফ করে রাখছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা তামিম, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিন।